আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন। এটা আমরা চূড়ান্ত সাজেশন দিচ্ছি। 2024 সালের পরীক্ষার্থী, পরীক্ষা হচ্ছে 25 সালে। ইদানিং সার্কুলার হয়েছে, আপনারা জানেন, পরীক্ষা সামনে। আজকে আমরা আলোচনা করব, বিষয় হচ্ছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ। বিষয় কোড হচ্ছে 22-17-01। এটা প্রথম সাবজেক্ট। তো আমরা ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ তিনটারই চূড়ান্ত সাজেশন দিব। এখান থেকে আপনারা অবশ্যই 100% কমন পাবেন। তাহলে আমরা পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব। তাহলে শুরু করি। জার্মান ভাববাদের জনক বলা হয় কাকে? জার্মান ভাববাদের জনক বলা হয় ইমানুয়েল কান্টকে। পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের সময়সীমা উল্লেখ করো। পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের সময়সীমা উল্লেখ করো। তো দর্শনের আধুনিক যুগের সময়সীমা 1453 থেকে 1831 সাল পর্যন্ত। আধুনিক দর্শনের জনক কে? আধুনিক দর্শনের জনক হলেন রেনে ডেকার্ট। ডেকার্টের মতে তিনটি ধারা কি কি? ডেকার্টের মতে তিনটি ধারা হলো, 1 নম্বর হচ্ছে আগন্তুক ধারণা, 2 নম্বর হচ্ছে কৃত্রিম ধারণা, 3 নম্বর হচ্ছে সহজাত ধারণা। দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখো। দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম হচ্ছে ডেকার্ট, স্পিনোজা। এই দুইজন। হিউম আমাকে নির্বিচারে থেকে জাগিয়েছে, উক্তিটি কার? হিউম আমাকে নির্বিচারে থেকে জাগিয়েছেন, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কান্টের। সমান্তরালবাদের প্রবক্তা কে? সমান্তরালবাদের প্রবক্তা স্পিনোজা। সকল মোনাডের মোনাড কি? সকল মোনাডের মোনাড হলো ঈশ্বর। কে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলেন? দার্শনিক স্পিনোজা একমাত্র দ্রব্য বলেন, ঈশ্বরকেই বলেন। লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম কি? লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম মনাড চিৎপরমাণু। এখানে আপনারা পরীক্ষার সময় যদি শুধু মনাড চিৎপরমাণু দেন সেটাই কিন্তু হয়ে যাবে, কিন্তু এই যে লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম কি, নাম মনাড চিৎপরমাণু, এতগুলো লেখার দরকার হয় না অবশ্য। শুধু মনাড 10 নাম্বার দিয়ে অথবা ক নাম্বার দিয়ে উত্তর দিয়ে মনাড চিৎপরমাণু দিলেই কিন্তু হয়ে যায়। তা যাই হোক, আপনারা যে যেভাবে উত্তর করবেন, তবে শর্টকাট উত্তর করলেও হবে। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে? আধুনিক অভিজ্ঞতাবাদের জনক জন লক। বুদ্ধির মধ্যে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, উক্তিটি কার অথবা কার উক্তি? বুদ্ধির মধ্যে এমন কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, উক্তিটি জন লকের। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা কে? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা লাইবনিউস। লকের বাস্তববাদ এর নাম কি? লকের নাম বৈজ্ঞানিক বাস্তববাদ।
বার্কলে কোন দেশের দার্শনিক? বার্কলে আয়ারল্যান্ডের দার্শনিক। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই উক্তিটি কার? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই উক্তিটি দার্শনিক বার্কলের। বার্কলের ভাবাদয়ের নাম কি? বার্কলের ভাববাদের নাম আত্মগত ভাববাদ। সবই ঈশ্বর এবং ঈশ্বরেই সব অথবা ঈশ্বর সব উক্তিটি কার? সবই ঈশ্বর এবং ঈশ্বরই সব উক্তিটি স্পিনোজার। ডেকার্টের দার্শনিক পদ্ধতি কি ছিল? ডেকার্টের দার্শনিক পদ্ধতি সংশয় ছিল, সংশয় পদ্ধতি। ডেকার্টের মতে দ্রব্য কয়টি ও কি কি? ডেকার্টের মতে দ্রব্য তিনটি। এক নম্বরে হচ্ছে ঈশ্বর, দুই নম্বরে হচ্ছে মন, তিন নম্বরে হচ্ছে জড়। সব ধারণাই ইন্দ্রিয়ের অনুলিপি। সব ধারণাই ইন্দ্রিয়ের অনুলিপি উক্তিটি কার? সব ধারণাই ইন্দ্রিয়ের অনুলিপি উক্তিটি হচ্ছে ডেভিড হিউমের। এ ক্রিটিক অফ পিওর রিজন কে লিখেছেন? এ ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি লিখেছেন দার্শনিক ইমানুয়েল কান্ট। হিউমের মতে প্রত্যাখ্যান কত প্রকার ও কি কি? হিউমের মতে প্রত্যাখ্যান দুই প্রকার। এক নম্বরে হচ্ছে ইন্দ্রজয়, দুই নম্বর হচ্ছে ধারণা। দর্শনের বিচারবাদের জনক বলা হয় কাকে? দর্শনের বিচারবাদের জনক বলা হয় ইমানুয়েল কান্টকে। এ ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন গ্রন্থটি কে লিখেছেন? গ্রন্থটি লিখেছেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। আত্মগত ভাববাদের প্রবক্তা কে? আত্মগত ভাববাদের প্রবক্তা, এখানে বিভব হয়ে গেছে, এখানে হবে ভাববাদের, হিসিকারটা আকার হবে। তবে আপনারা যদি আরো কোনো ভুল পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ভিডিওটি করার পর তারপর যদি কোনো ভুল পাই অবশ্যই কমেন্ট বক্সে পিন আকারে দিব। আপনারা কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন যে কোনো ভুল আছে কিনা, সেটা বুঝতে পারবেন। আর আপনারা যদি কোনো ভুল জানেন অথবা ধরতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে সবাই উপকৃত হবেন। আত্মগত ভাববাদের প্রবক্তা বিশপ বার্কলে। হেগেল কত সালে মৃত্যুবরণ করেন? হেগেল 1831 সালে মৃত্যুবরণ করেন। হেগেলের মতে দ্বান্দ্বিক পদ্ধতি কি? হেগেলের মতে জগতের সবকিছুর মধ্যেই নয় ও প্রগতিও নয়, প্রতি নয়, এ দুইয়ের বিপরীত ধর্মী বিদ্যমান, আর দুই সমন্বয় সাধনের মাধ্যমে দার্শনিক পদ্ধতির উদ্ভব হয়, তাই দ্বান্দ্বিক পদ্ধতি। এটি তার দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়। মোনাড কি? লাইবনিজের মতে মোনাড এমন একটি আধ্যাত্মিক পরমাণু যার যার সারধর্ম, চেতনা ও শক্তি ও অবিভাজ্য এবং বাস্তব, চিরন্তন ও শাশ্বত। বস্তুগত ভাববাদের প্রবক্তা কে? বস্তুগত ভাববাদের প্রবক্তা হলেন হেগেল। প্রিয় বন্ধুগণ, আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নতে আসব। দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত প্রশ্নাবলী। সংক্ষিপ্ত প্রশ্নাবলী যে প্রশ্নগুলো দিব আপনারা সবগুলো প্রশ্ন অবশ্যই দেখে যাবেন।
তাহলে আপনাদের 100% কমন পড়বে। আমি খুব শীঘ্রই একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব, সেটা শর্ট আকারে দিব ইনশাআল্লাহ, সেখান থেকেও কমন পাবেন। তবে এই অনেক সময় বা ফাইনাল পরীক্ষায় কিন্তু দেখা যায় যে শর্ট সাজেশন অনেক সময় কমন পড়ে না, তখন কিন্তু পরীক্ষার্থীরা বিপদে পড়ে যায়। বেশিরভাগগুলোতেই কমন পড়ে, তবে হঠাৎ করে একটাতে দেখবেন যে শর্ট সাজেশন কাজে লাগে নাই, তখন কিন্তু বিপদে পড়ে যায় অনেকেই। তাই আপনারা অবশ্যই লং সাজেশনেও দেখে রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্নই কমন পড়বে। আর খুব শীঘ্রই আমি শর্ট সাজেশন দেব, সেটাও পেয়ে যাবেন। এটা আমি দ্রুত বলে ফেলি, কারণ আপনারা দেখে দেখে অবশ্যই নোট করে নেবেন খাতার মধ্যে, তাহলে উপকৃত হবেন। 1 নম্বরে হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো, ডেকার্টের ধারণা ব্যাখ্যা করো। সহজাত ধারণা বলতে কি বোঝো? স্পিনোজার মতে ঈশ্বর কি একজন ব্যক্তি? 5 নম্বর হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের সম্পর্কে কি জানো? লাইবনিজের দ্রব্যের ধারণার ব্যাখ্যা দাও। জন লকের মতে গুণ কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লেখো। জন লক কিভাবে মুখ্য গৌণ গুণের পার্থক্য নির্ণয় করেন? আত্মগত ভাববাদ কি? মোনাডের বৈশিষ্ট্যগুলো লেখো অথবা বৈশিষ্ট্যসমূহ লেখো। হিউমের ধারণা অনুষঙ্গ নীতিটি ধারণা ব্যাখ্যা করো। মন বা আত্ম হচ্ছে প্রক্ষায়নের সমষ্টি, হিউমের উক্তিটি ব্যাখ্যা করো। 13 নম্বর হচ্ছে নেচার, ন্যাচারান্স এবং নেশুরাটা সম্পর্কে স্পিনোজা কি বলেছেন? সব ধারণার ইন্দ্রিয় সব থেকে অদ্ভুত, হিউমের উক্তিটি ব্যাখ্যা করো। কান্ট কিভাবে বিশ্লেষক ও সংশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য করেন? এর মতে মোনাড কি? 17 নম্বর হচ্ছে পেটের মধ্যে অহম ও অহম কি আলোচনা করো। 18 নম্বর হচ্ছে শেলিং এর নান্দনিক সংজ্ঞাবাদ আলোচনা করো। কান্টের দর্শনের কোপার্নিকীয় বিপ্লব কি? হেগেল পরম সত্তার স্বরূপ কি? এই 20টা প্রশ্ন আপনারা অবশ্যই ভালোভাবে দেখে যাবেন। তারপরেও আমি শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই। এখন আমরা গ বিভাগে চলে আসি, রচনামূলক প্রশ্নাবলী। গ বিভাগেও একই কথা, আপনারা অনেক সময় খুব শর্ট সাজেশন পড়েন, 8-10টা প্রশ্ন পড়েন, তখন ওখান থেকে 5টা প্রশ্ন কমন পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায়। এই কারণে কিছু বেশি করে পড়ে রাখলে আপনাদের কিন্তু 100% কমন পাওয়া নিশ্চিত হয়ে যায়। তারপরেও আমি খুব শীঘ্রই আপনাদের জন্য শর্ট সাজেশন প্রদান করব। তাহলে শুরু করি। গ বিভাগ, আধুনিক পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে আমি চিন্তা করি সুতরাং আমি আছি। ডেকার্টের উক্তিটি অবলম্বনে তার দর্শনের বিচারমূলক আলোচনা করো। ডেকার্ট কিভাবে ঈশ্বরের ধারণা থেকেও ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন আলোচনা করো এবং মন্তব্য দাও। ঈশ্বর অস্তিত্ব সম্পর্কে ডেকার্টের মতবাদ আলোচনা করো। স্পিনোজার দ্রব্য সম্পর্কীয় ধারণা ব্যাখ্যা করো। 6 নম্বর হচ্ছে বৌদ্ধিক প্রকার বলতে কি বোঝো? কান্টের মতে বৌদ্ধিক প্রকারগুলোর স্বরূপ ও কার্যাবলী লেখো। লাইবনিজ অনুসারে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ আলোচনা করো। তাকে কি একজন বহুত্ববাদী বলা যায়? লাইবনিজের মোনাড তত্ত্ব ব্যাখ্যা করো। তিনি একজন একত্ববাদী না বহুত্ববাদী? ব্যাখ্যা করো। 9 নম্বর হচ্ছে স্পিনোজার দ্রব্যের বৈশিষ্ট্য লেখো। স্পিনোজা কি একজন সর্বেশ্ববাদীর? আলোচনা করো। 10 নম্বর হচ্ছে জন লক কিভাবে ডেকার্টের সহজাত ধারণাগুলো খণ্ডন করেন। 11 নম্বর হচ্ছে বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা করো। 12 নম্বর হচ্ছে ভাববাদ কি? বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ আলোচনা করো। হিউম কিভাবে ইন্দ্রিয় সাব ও ধারণার মধ্যে পার্থক্য করেন আলোচনা করো। তার মতে সব ধারণাই কি ইন্দ্রিয়জয় থেকে প্রাপ্ত? 14 নম্বর হচ্ছে হিউমের মতে ধারণা অনুষদ উক্তিটি ব্যাখ্যা করো। জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসাবে বিচারবাদ ব্যাখ্যা করো। 16 নম্বর হচ্ছে হিউম আত্মসম্পর্কীয় ধারণা বিচারমূলক ব্যাখ্যা করো বা আলোচনা করো।
ফিটকের মতে অহং কি, তার দর্শনে জ্ঞান ও চেতনা বিষয়ক মতবাদ আলোচনা করো। ভাববাদ কি, শেলিং এর অতীন্দ্রিয় ভাববাদ ব্যাখ্যা করো। কান্ট কিভাবে সত্তা ও অবভাসের মধ্যে পার্থক্য নিরূপণ করেন, তিনি কেন বলেন সত্তা যে অজ্ঞাত এবং অজ্ঞেয়। 20 নম্বর হচ্ছে যা বাস্তব তাই বৌদ্ধিক, উক্তিটির আলোকে হেগেল দর্শন বিচার করো। এই 20টা প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তবে আপনারা অনেকেই শর্ট সাজেশনের অপেক্ষায় রয়েছেন, সেটা আমি খুব শীঘ্রই দেব। আপনারা এই 20টা প্রশ্ন অবশ্যই দেখে যাবেন, আর যে শর্ট সাজেশনটা দেব ওইখান থেকে আপনারা মুখস্থ করবেন। তো প্রিয় বন্ধুগণ, আজকে এখানেই বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।